আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের জন্য আজকেও নিয়ে এসেছি উদ্ভাসের পক্ষ থেকে কনিক্সের দ্বিতীয় লেকচার। আমার নাম আহমেদ মাশফিকুর রহমান, বুয়েট 21 ব্যাচ। বর্তমানে সেখানেই তড়িৎ কৌশলে পড়াশোনা করছি। তাহলে চলো পরিচয় পর্ব শেষে আজকের ক্লাসটি আমরা শুরু করে দিই। আচ্ছা, তো আজকে আমরা যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমার সমীকরণ থেকে বিভিন্ন উপাদান বের করা। আমরা আগের দিনই আসলে সমীকরণ থেকে বিভিন্ন উপাদান বের করা দেখে ফেলেছিলাম, বাট সেটা ছিল পরাবৃত্তের একদমই সাধারণ আকার। আজকের ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মূলত পরাবৃত্তের সাধারণ আকার ছাড়াও এর আরেকটি জটিল আকার, যেটা আমরা গত ক্লাসের শেষে দেখেছিলাম সেই আকার। যেমন আমরা গত ক্লাসের শেষে দেখেছিলাম যে পরাবৃত্তের আরো দুইটি আকার হতে পারে: এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার, 4a ওয়াই মাইনাস বিটা। এরকম আরো একটি ছিল, সেটা হচ্ছে ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a এক্স মাইনাস আলফা। তো আজকের আমাদের ম্যাক্সিমাম ম্যাথগুলোই আসলে এই ধরনের আকার নিয়েই হবে। আচ্ছা, তো এর আগে আমরা ম্যাথে আগানোর আগে কিছু জিনিস একটু লক্ষ্য করব। আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4a ওয়াই, কিন্তু আমাদের এখন যে সমীকরণগুলো আসবে সেটা কিছুটা এরকম হয়ে যাবে: এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ওয়াই মাইনাস বিটা। তাই না? খেয়াল করে দেখো, এখানে আমরা এক্স এর জায়গায় এক্স মাইনাস আলফা বসিয়েছি এবং ওয়াই এর জায়গায় ওয়াই মাইনাস বিটা বসিয়েছি। একটা কথা ভেবে দেখো তো, যদি আমাদের এই ইকুয়েশনটাতে, উপরের যে ইকুয়েশনটা আছে আমাদের প্রমিত আকারের ইকুয়েশন, সেখানে যদি কোনো বিন্দু এ কমা বি হয়ে থাকে, এ কমা বি হয়ে থাকে, তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে এ আর ওয়াই এর ভ্যালু হচ্ছে বি। একটি বিন্দু এ কমা বি এর এক্স কোঅর্ডিনেটের ভ্যালু হচ্ছে এ এবং ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু কত? বি। কিন্তু নিচের যে সমীকরণটি আছে সেখানে এক্স তো আসলে নেই। আসলে কি এক্স আছে? আসলে আছে কি এক্স এর জায়গায় এক্স মাইনাস আলফা। তার মানে নিচের ক্ষেত্রে কিন্তু আমাদের এ কমা বি বিন্দুটি আসলে এ কমা বি এই আকারে থাকছে না। কারণ এক্স কোঅর্ডিনেটে এবার যে জিনিসটি আমাদের আছে সেটি আসলে কে? এই এ আসলে কি এক্স মাইনাস আলফা। কিন্তু আমরা যখনই কোনো বিন্দুর কোঅর্ডিনেট লিখবো, যখনই কোনো বিন্দুর স্থানাঙ্ক লিখবো, তখন কি আমরা এক্স এর ভ্যালু লিখবো নাকি এক্স মাইনাস আলফা এর ভ্যালু লিখবো? নিশ্চয়ই এক্স এর ভ্যালু লিখবো। তাহলে এক্স এর ভ্যালু অ্যাকচুয়ালি কত এই ইকুয়েশনে? এই ইকুয়েশনে এক্স এর অ্যাকচুয়াল ভ্যালু আসলে আলফা প্লাস এ। সিমিলারলি ওয়াই এর অ্যাকচুয়াল ভ্যালু আসলে বিটা প্লাস বি। তার মানে উপরের ইকুয়েশনটিতে যেটা ছিল এ কমা বি, নিচের ইকুয়েশনটিতে সেটা হয়ে যাবে কত? সেটা হয়ে যাবে এ প্লাস আলফা কমা বি প্লাস বিটা। এবং আজকের আমাদের সকল ম্যাথ মূলত এভাবেই স্থানান্তর করিত যে পরাবৃত্তগুলো আছে তাদের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য বের করা নিয়ে। আশা করি তোমরা এই ক্লাসটি শেষে সম্পূর্ণ জিনিসটাই ভালোভাবে বুঝতে পারবে। তাহলে চলো আমরা ম্যাথে চলে যাই। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে এই টাইপটা থেকে সবচেয়ে বেশি এমসিকিউ আসে, রিটেনে খুব একটা বেশি আসে না। এখানে আমাদের 3 স্টার দেওয়া হয়েছে, বাট যদি আমার পক্ষে সম্ভব হতো এটা তো আসলে আমি 5 স্টার দিতাম। কেন 5 স্টার দিতাম? লক্ষ্য করে দেখো, এটা কিন্তু আমাদের ডিইউতে, জিএসটিতে এবং অন্যান্য যে সকল ভার্সিটির এক্সামিন গুলো আছে সেখানে কিন্তু রিসেন্টলি খুব বেশি করে আসছে। আমাদের সর্বোচ্চ 3 স্টার দেওয়া যায়, এজন্য 3 স্টার দেওয়া হয়েছে, বাট যদি আমি পার্সোনালি দিতে পারতাম আমি কিন্তু এটাতে 5 স্টার দিতাম। এটা তাহলে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে আমাদের ফর্মুলা দেওয়া আছে। ওকে, আমরা অলরেডি আগের ক্লাসে বিভিন্ন ফর্মুলাগুলো শিখে এসেছি, দেখেছি, এবং ওইখানে তোমাদের বলেছিলাম যে হচ্ছে আমরা চিত্রের মাধ্যমে এই ধরনের প্রশ্নগুলো সমাধানের চেষ্টা করব। আজকেও আমরা তাই করব। আর এখানে আমাদের দেখতে পাচ্ছ এই দুইটি কলামে আমাদের স্থানান্তর করিত পরাবৃত্তের জন্য বিশেষ ফর্মুলাগুলো লেখা হয়েছে। এগুলোকে আমরা মুখস্থ করলে আলটিমেটলি ম্যাথ করতে গেলে বেশ ঝামেলাই পড়তে হবে। তাই মুখস্থ না করে আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখব যে এগুলো কিভাবে সমাধান করা সবচেয়ে সহজ হয়।
আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ। চলো এটা আমরা সলভ করা স্টার্ট করি। কোশ্চেনে বলা হয়েছে আমাদেরকে 5x² প্লাস 15x মাইনাস 10y মাইনাস 4 ইকুয়ালস টু 0। এখন আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র এক্স বিশিষ্ট, যেহেতু এক্স এর পাওয়ারে 2 আছে, তার মানে শুধু এক্স বিশিষ্ট রাশিগুলোকে এক পাশে রাখা আর ওয়াই এবং ধ্রুবক পদকে অপর পাশে রাখা। তাহলে 5x² প্লাস 15x ইকুয়ালস টু 10y প্লাস 4। সবার কাছ থেকে আমি 5 যদি কমন নিয়ে ফেলি এবং ভাগ করে দিই, তাহলে থাকবে x² প্লাস 3x ইকুয়ালস টু 2y প্লাস 4/5। লক্ষ্য করে দেখো, x² প্লাস 3x এটার সাথে কিছু একটা ধ্রুবক পদ যোগ করলে একে কিন্তু আমরা কি আনতে পারি, একটা স্কোয়ার ফর্মেটে আনতে পারি বা বর্গ ফর্মে আনতে পারি। তাহলে এখানে দেখা যাচ্ছে 3 থেকে যদি 2 কমন নেই, আমাদের কাছে থাকবে 3/2। তার মানে আমাদের যোগ করতে হবে 9/4। তাহলে আমরা এই পাশেও যোগ করব কত, 9/4। তাহলে আলটিমেটলি আমাদের কাছে দাঁড়াচ্ছে কত, এই পুরো রাশিটা একটি বর্গ রাশি কনভার্ট হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো x প্লাস 3/2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 2y প্লাস 61/20। এখন এটাকে আমাদের x² ইকুয়ালস টু 4ay এই ফরম্যাটে আনতে হবে। তাহলে চলো আমরা জিনিসটাকে সেই ফরম্যাটে নিয়ে যাই। আমাদের এখানে x প্লাস 3/2 হোল স্কোয়ার এটা অলরেডি একটা ফরম্যাটে চলে এসেছে, আর 2y প্লাস 61/20। দেখো এখান থেকে যদি আমি 2 কে কমন নেই, আলটিমেটলি আমাদের নিচের 20 কে কি করা উচিত, এটাকে কিন্তু আমাদের তখন 40 লিখতে হবে। ওকে, আচ্ছা, কিন্তু এটা তো আসলে আমার 4ay ফরম্যাটে নেই। তার মানে এখান থেকে আমরা 4 কমন নিব, আর 4 কমন নিলে আমাদের 2 কি হয়ে যাবে, হাফ। আচ্ছা, এইবার একটা জিনিস একটু লক্ষ্য করো, এটা কি আসলে আমাদের x² ইকুয়ালস টু 4ay এর মতো দেখতে না? এই সমীকরণটা x² ইকুয়ালস টু 4ay এর মতো দেখতে, তাই না? কিন্তু এখানে x² ইকুয়ালস টু 4ay এর x কি আসলে x? না, x কিন্তু আসলে x প্লাস 3/2 এর সমান, এবং সিমিলারলি y হচ্ছে আসলে y প্লাস 61/40 এর সমান। তাহলে আমাদের প্রত্যেকটা ম্যাথ করার সময় এ ধরনের ম্যাথে আমরা যে বৈশিষ্ট্যগুলো বের করব, যেমন পরাবৃত্তের, এখানে বলা হয়েছে কি আমাদের বের করতে হবে কি কি, পরাবৃত্তের শীর্ষবিন্দু বের করতে হবে, উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে হবে, উপকেন্দ্রিক লম্ব এবং দ্বিকাক্ষ, এটা সমীকরণ বের করতে হবে। সবকিছু আগের মতোই থাকবে ফর্মুলাগুলো, জাস্ট যেখানে আমাদের এক্স ছিল সেই এক্স এর জায়গায় আমরা বসাবো কত, x+3/2। যেখানে আমাদের ওয়াই ছিল সেই ওয়াই এর জায়গায় আমরা বসাবো কত, y+61/40। তাহলে চলো আমরা সেগুলো বের করে ফেলি। আমাদের সমীকরণটি আমরা বের করেছিলাম x+3/2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 × ½ y প্লাস 61/40। এবার একে ধরে নিয়েছিলাম আসলে x² ইকুয়ালস টু 4ay। সবার আগে আমাদের উদ্দেশ্য হবে কি, শীর্ষবিন্দু বের করা, তাই না? আচ্ছা, তাহলে শীর্ষবিন্দু
শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত আসে? এ ধরনের পরাবৃত্তের ক্ষেত্রে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আসে 0,0 0,0 কিন্তু 0,0 তো আসলে x,y না। 0,0 আসলে কত? 0,0 আসলে বড় হাতের x, বড় হাতের y, যেটা অ্যাকচুয়ালি x প্লাস 3/2, y প্লাস 61/40। এবার আমরা এখান থেকে সমাধান করব। যেহেতু ক্রমজোড়, তাহলে এক্স কোঅর্ডিনেটে থাকা ভ্যালুগুলো পরস্পর সমান হবে এবং ওয়াই কোঅর্ডিনেটে থাকা ভ্যালুগুলো পরস্পর সমান হবে। তাহলে নিশ্চয়ই এক্স প্লাস 3/2 ইকুয়ালস টু 0। সেখান থেকে আমরা লিখতে পারবো এক্স হচ্ছে মাইনাস 3/2, তাই না? একই রকম ভাবে ওয়াই প্লাস 61/40 ইকুয়ালস টু 0। সেখান থেকে আমরা লিখতে পারবো কি y ইকুয়ালস টু মাইনাস 61/40। ওকে, আচ্ছা, তাহলে আমাদের অ্যাকচুয়াল শীর্ষবিন্দু কত বের হচ্ছে? অ্যাকচুয়াল শীর্ষবিন্দু কিন্তু বের হচ্ছে মাইনাস 3/2, মাইনাস 61/40। এরপর আমাদের বের করতে বলা হয়েছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। আচ্ছা, উপকেন্দ্রের স্থানাঙ্ক কিরকম আসবে? উপকেন্দ্রের স্থানাঙ্ক নিশ্চয়ই আসবে আমার হচ্ছে 0,a, তাই না? কারণ আমাদের এখানে পরাবৃত্তটা কিরকম? x² সমান 4ay। তাহলে উপকেন্দ্র আছে কোথায়? এখানে। তার মানে 0,a। কিন্তু 0,a তো আসলে 0,a না, সেটা আসলে কত? x, y। আর সেটা আসলে কত? সেটা আসলে x প্লাস 3/2, y প্লাস 61/40। সেখান থেকে এবার আমরা সমীকরণ সমাধান করব যে অতএব x প্লাস 3/2 equals to 0 such that x equals to minus 3/2 এবং y plus 61/40 equals to a। তাহলে y equals to আসবে a minus 61/40। এর ভ্যালু আমরা কত বের করেছিলাম? এর ভ্যালু আমরা বের করেছিলাম হাফ। তাহলে হাফ মাইনাস 61/40, হাফ মাইনাস 61/40। আচ্ছা, আমাদের হাফ মানে হচ্ছে 40/20। সেখান থেকে যদি হচ্ছে আমরা 61/40 কে বিয়োগ করি তাহলে কত থাকছে? এখানে লিখেই ফেলি আমি। নিচে থাকবে হচ্ছে আমার 40, উপরের পাশে আছে 20 মাইনাস 61। তাহলে আলটিমেটলি থাকছে আমার কাছে মাইনাস 41/40। তার মানে আমার উপকেন্দ্র কত বের হয়েছে? উপকেন্দ্র আলটিমেটলি বের হয়েছে মাইনাস 3/2, মাইনাস 41/40। আশা করি তোমরা বুঝতে পেরেছো। একই রকম ভাবে আমরা উপকেন্দ্রিক লম্ব এবং দ্বিকাক্ষের সমীকরণও বের করে ফেলবো। সেখানে কি করতে হবে আমাদের? উপকেন্দ্রিক লম্বের যে সমীকরণ সেটা আসলে কি ছিল? দেখো, আমাদের যেখান দিয়ে উপকেন্দ্র যায় সেখান দিয়ে কিন্তু হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্বও যায়। তার মানে কত? y ইকুয়ালস টু a, কিন্তু সেটা হবে আমার বড় হাতের y, অর্থাৎ বড় হাতের y ইকুয়ালস টু a। এটা দিয়ে আমরা উপকেন্দ্রিক লম্বের সমীকরণটাকে বের করে ফেলবো। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এখানে বলা হয়েছে যে y স্কোয়ার ইকুয়ালস টু 4x মাইনাস 4y। পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত জানতে চাওয়া হয়েছে। কি পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? তার মানে আমরা পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করব। তাহলে চলো ইকুয়েশনটি লিখে ফেলি। y স্কোয়ার ইকুয়ালস টু 4x মাইনাস 4y। যেহেতু y এর পাওয়ার 2 করা হয়েছে, এজন্য আমরা y স্কোয়ারের সাথে রিলেটেড, y এর সাথে রিলেটেড সবকিছুকে একপাশে রাখবো এবং বাকি ধ্রুবক পদ এবং
এক্স এর সাথে রিলেটেড সবকিছুকে অপর পাশে রাখবো। তাহলে দাঁড়াচ্ছে কত? ওয়াই স্কোয়ার মাইনাস 4y ইকুয়ালস টু 4x। ওয়াই স্কোয়ার প্লাস 4y কে যদি আমি পূর্ণবর্গ রাশিতে পরিণত করতে চাই, আমার তার সাথে কত যোগ করতে হবে? নিশ্চয়ই 4 যোগ করতে হবে। তাহলে এখানে আমরা 4 যোগ করে দিব, উভয় পক্ষে 4 যোগ করলাম। ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 4, তার মানে এটা কত পূর্ণবর্গ রাশিতে পরিণত হয়েছে বলো? y প্লাস 2 হোল স্কোয়ার। y প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4x প্লাস 1। তার মানে দাঁড়াচ্ছে কি আমাদের সমীকরণটি? y প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4 ইন্টু 1 ইন্টু x প্লাস 1। মাত্র আমরা করে এসেছি। এই ধরনের সমীকরণ আসলে আমরা কি ধরবো? y প্লাস 2 কে বড় হাতের y ধরবো, x প্লাস 1 কে বড় হাতের x ধরে ফেলবো। তাহলে এটা কার মতো দেখতে? এটা দেখতে y স্কোয়ার ইকুয়ালস টু 4ax এর মতো। আচ্ছা, এবার আমরা সমাধান করে ফেলি। দেখো, বলা হয়েছে কোশ্চেনে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। আমরা জানি y স্কোয়ার সমান 4ax। এই ধরনের পরবৃত্তের ক্ষেত্রে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি আসে? 0,0, তাই না? 0,0। কিন্তু 0,0 তো আসলে বড় হাতের y এবং বড় হাতের x এর ভ্যালু। আর বড় হাতের x এবং বড় হাতের y আসলে কত? বড় হাতের x হচ্ছে x প্লাস 1, বড় হাতের y হচ্ছে y প্লাস 2। তাহলে আমার দাঁড়াচ্ছে কত? x প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে x আসলো হচ্ছে আমার -1। একই রকম ভাবে y প্লাস 2 ইকুয়ালস টু 0, তাহলে y আসছে হচ্ছে আমার -2। তাহলে আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দাঁড়ালো -1, -2। এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে -1, -2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, আমাদের এই যে ম্যাথটা ছিল আমরা মাত্র করেছি, এটা বেশ বড় একটি ম্যাথ। হ্যাঁ, সমীকরণ বের করা পর্যন্ত ছোটই, কিন্তু এরপরে যখন আমরা 4টা তথ্য বের করতে বলা হয়েছে, একটা ছিল শীর্ষবিন্দু, তারপরে ছিল পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক, তার সাথে ছিল উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এবং দ্বিকাক্ষের সমীকরণ। কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। খেয়াল করে দেখো, এর পাশে কিন্তু হচ্ছে আমার কোনো ইউনিভার্সিটির কোনো সালের কথা উল্লেখ করা নাই। তার মানে কিন্তু এ ধরনের বড় প্রশ্ন সাধারণত আমাদের ভার্সিটি অ্যাডমিশনের কোশ্চেনে আসে না। এটা আমরা একটু প্র্যাকটিস করার জন্য দেখেছিলাম, তোমাদের বোঝানোর জন্য এটাকে রেখেছিলাম। তোমরা যেহেতু এখন বুঝতে পেরেছো, এটা নিয়ে কিন্তু তোমরা চিন্তা করো না। তার মানে এমন না যে এটা আমরা একেবারেই ছেড়ে দিব, একটু হলেও কিন্তু আমরা এটা প্র্যাকটিস করব। ঠিক আছে? মূলত এখান থেকে এমসিকিউ আসে, আর এমসিকিউ গুলো কিন্তু আমরা দেখতেই পাচ্ছি একদম খুব সহজেই সমাধান করে ফেলা যায়। তাহলে চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা, এখানে বলা হয়েছে 2x ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার, 2x ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার প্লাস 8y প্লাস 22 পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা মাত্র বের করেছি, তাহলে মনে হচ্ছে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বেশ কয়েকবার এসেছে। তাহলে চলো আমরা এটা সমাধান করে ফেলি। 2x ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার প্লাস 8y প্লাস 22। দেখো, বারবার বলছি আমরা, যেখানে আমার দেখবো পরাবৃত্তের সমীকরণে যে এক্স অথবা ওয়াই দুইটার যে কোনো একটার পাওয়ারের 2 আছে, সেখানে আমরা কি করব? সেই এক্স বা ওয়াই কে সব একসাথে নিয়ে আসবো। মানে যার পাওয়ারে 2 থাকবে তার সমজাতীয় সবাইকে একসাথে রাখবো। তাহলে দেখো, ওয়াই স্কোয়ার মানে ওয়াই এর পাওয়ারে 2 আছে, তার মানে ওয়াই সংক্রান্ত সবাইকে এক পাশে রাখবো, এবং তা বাদে যারা যারা থাকে মানে এক্স সংক্রান্ত পদ এবং ধ্রুবক পদ সবাইকে অপর পাশে নিয়ে যাব। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 8y ইকুয়ালস টু আসছে আমার কাছে 2x মাইনাস 22। সেখান থেকে আমি লিখতে পারছি ওয়াই স্কোয়ার প্লাস 8y প্লাস 8y। তাহলে 2 ইন্টু 4y পূর্ণবর্গ রাশিতে পরিণত করতে হলে আমার কত যোগ করতে হবে? অবশ্যই 16 যোগ করতে হবে, তাই না?
তাহলে আমরা এখানে 16 যোগ করব, ইকুয়ালস টু 2x মাইনাস 22 প্লাস 16। এই যে রাশিটা আমি পেয়ে গেছি, এই রাশিটা তাহলে আমার কি হয়েছে? পূর্ণবর্গ রাশি। এটা আসলে কত বলতো? এটা আসলে y প্লাস 4 হোল স্কোয়ার, y প্লাস 4 হোল স্কোয়ার ইকুয়ালস টু 2x মাইনাস 22 প্লাস 16। তাহলে আমার কাছে থাকছে 6, 2x মাইনাস 6। তাহলে y প্লাস 4 হোল স্কোয়ার ইকুয়ালস টু, এটাকে যদি আমি একবারে ফরম্যাটিং করে ফেলি তাহলে আমার কাছে থাকবে 4 ইন্টু হাফ ইন্টু এক্স মাইনাস 3। আগের মতোই এখন আমরা, দেখো তোমরা অলরেডি বুঝে গেছো যে আসলে আমরা y মাইনাস বিটা, এক্স মাইনাস আলফা এগুলোকে বড় হাতের এক্স আর বড় হাতের ওয়াই ধরছি। তাই এখন কিন্তু তোমরা যেহেতু বুঝে গেছো, আমি মাঝখানের একটা জিনিস স্কিপ করে যাব। দেখো তো তোমরা সহজে বুঝো নাকি এবারও? আশা করি বুঝতে পারবে। দেখো তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? এখান থেকে আমরা লিখতে পারবো যে জানতে চাওয়া হয়েছে পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। এটা আসলে দেখতে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4a এক্স এর মতো, কিন্তু এটা তো আসলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4a এক্স না। যদি এটা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4a এক্স হতো তাহলে আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আসতো 0,0। কিন্তু 0,0 আসলে কার ভ্যালু? 0,0 আসলে এক্স মাইনাস 3 কমা ওয়াই প্লাস 4 এর ভ্যালু। এবার আমরা বের করে ফেলবো। তাহলে এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 0 যদি আসে, এক্স মাইনাস 3 ইকুয়ালস টু যদি 0 আসে, তাহলে এক্স এর ভ্যালু আসবে হচ্ছে 3। আর ওয়াই প্লাস 4 ইকুয়ালস টু যদি 0 আসে, তাহলে ওয়াই এর ভ্যালু আসবে হচ্ছে আমার -4। তার মানে আলটিমেটলি আমার পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত আসলো? 3, একদমই সহজ। তাহলে চলো দেখি কোথায় আছে 3, -4। 3, -4 এই নাম্বারটাই হচ্ছে তাহলে আমার কারেক্ট আনসার। তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের একদম রিসেন্টলি এসেছে ডিইউতে। তোমাদের বলছিলাম যে হচ্ছে সাধারণত এরকম রিটেন প্রশ্ন আসে না, প্রশ্নগুলো একটু বড় হয়ে থাকে যেহেতু কনিক্স এর প্রশ্ন। এইখানে দেখো এটা আসলে অতটা বড় কোশ্চেন কিন্তু না। কোশ্চেনটাতে কি বলা হয়েছে? বলা হয়েছে পি, একটা ধ্রুবক পদ পি, এই পি এর কোন মানের জন্য 4,4 বিন্দুটি এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস পি ওয়াই প্লাস 7 ইকুয়ালস টু 0 পরাবৃত্তের উপকেন্দ্র হবে। তার মানে এই জিনিসটাকে আমাদের সাজাতে হবে, এটাকে আমাদের পরাবৃত্তের সাধারণ ফরম্যাটে আনতে হবে। সেখান থেকে আমরা উপকেন্দ্র বের করব এবং লিখবো যে এই উপকেন্দ্রের স্থানাঙ্ক তো আসলে 4,4 হওয়া উচিত। দেন ক্রমজোড়গুলোর এক্স স্থানাঙ্ক এবং ওয়াই স্থানাঙ্ককে ইকুয়েট করলে আমরা একটা সমীকরণ পাবো। সেই সমীকরণ সমাধান করলেই পি এর ভ্যালু কিন্তু চলে আসবে। তাহলে চলো আমরা ম্যাথসটি নিয়ে সামনে আগাই। কি আছে আমার কাছে? এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস পি ওয়াই প্লাস 7 ইকুয়ালস টু 0। তাহলে এক্স স্কোয়ার, এক্স এর যত টার্ম আছে সবাইকে একসাথে রাখবো। এক্স স্কোয়ার মাইনাস 8x, তার সাথে যোগ করতে হবে কত? আমাকে 16 যোগ করতে হবে, কারণ 2 ইন্টু 4 ইন্টু এক্স, 4 স্কোয়ার যোগ করলে আমরা একটা পূর্ণবর্গ রাশি পাবো। প্লাস 16 ইকুয়ালস টু মাইনাস পি ওয়াই মাইনাস 7 প্লাস 16। এই টার্মটা তাহলে আমার হয়ে যাচ্ছে পূর্ণবর্গ। তাহলে আমরা লিখতে পারছি এক্স মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস পি ওয়াই প্লাস 9, মাইনাস পি ওয়াই প্লাস 9। এটাকে এবার আমাদের যেহেতু এটা ওয়াই আছে তাহলে 4a ওয়াই মাইনাস বিটা এই ফরম্যাটে আনতে হবে। তাহলে চলো সেটাকে আমরা 4a ওয়াই মাইনাস বিটা এর ফরম্যাটে নিয়ে আসি। এক্স মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়ালস টু, একটা মাইনাস পি যদি আমরা কমন নেই তাহলে থাকবে ওয়াই মাইনাস 9/p। মাইনাস 9/p কেন হলো? 9 থেকে পি কমন নেওয়ার কারণে হয়েছে 9/p, আর মাইনাস পি কমন নিয়েছি মানে মাইনাস কমন নিয়েছি কার কাছ থেকে? প্লাসের কাছ থেকে, এই জন্য হয়ে গেছে কি একটা মাইনাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার এক্স মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4
মাইনাস পি বাই 4 ইন্টু ওয়াই মাইনাস 9 বাই পি। যেহেতু রিটেন প্রশ্ন, এটাকে আমরা একটু বড় করেই না হয় লিখলাম। আমরা ধরে নিচ্ছি এটা আসলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4a ওয়াই এরই একটি ইকুয়েশন। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, যে এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস 4, এ হচ্ছে মাইনাস পি বাই 4 এবং ওয়াই হচ্ছে ওয়াই মাইনাস 9 বাই পি, রাইট? আচ্ছা, এবার আমরা একটা ছবি আঁকবো যেন আমাদের সুবিধা হয়। তোমাদের আমি আগেই বলেছিলাম যে প্রশ্নগুলো আমরা ছবি আঁকার মাধ্যমে সমাধান করব। দেখো আমাদের এটা আসলে কার ইকুয়েশন? এটা এক্স স্কোয়ার সমান 4a ওয়াই এর ইকুয়েশন। তার মানে জিনিসটা কেমন হবে, এরকম আসবে। আচ্ছা, তাহলে দেখো এখানে কি আছে, আমাদের এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4a ওয়াই। এখন আমাদের জানতে হবে কি, পরবৃত্তের উপকেন্দ্র। উপকেন্দ্রটা কোথায় থাকবে? এটা কি মাইনাসে আছে? এটা কিন্তু মাইনাসে নাই, তার মানে এটা উপরে থাকবে। তাহলে এটা হবে আমার 0, a। তার মানে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি, 0, a ইকুয়ালস টু, আমাদের এক্স এর বদলে কত আছে, এক্স মাইনাস 4, এক্স মাইনাস 4, কমা ওয়াই মাইনাস 9 বাই পি। তাহলে এক্স মাইনাস 4 আর ওয়াই মাইনাস 9 বাই পি। তাহলে এক্স এর ভ্যালু কত আসে, এখান থেকে 4 আসে, আর ওয়াই এর ভ্যালু এখান থেকে কত আসে, ওয়াই এর ভ্যালু আসছে আমার 9 বাই পি প্লাস এ, 9 বাই পি প্লাস এ। আচ্ছা, এ এর ভ্যালু আমরা কত বের করেছিলাম, এ এর ভ্যালু আমরা বের করেছিলাম মাইনাস পি বাই 4। তাহলে এটা হবে 9 বাই পি মাইনাস পি বাই 4 ইকুয়ালস টু, আমরা কি লিখতে পারবো, ইকুয়ালস টু আমরা লিখতে পারবো 4p 9p মাইনাস পি স্কোয়ার বাই 4p। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে আমাদের হিসাব করে আমরা যে শীর্ষবিন্দুটা বের করলাম সেটা আসলে কত আসছে, সেটা আসছে হচ্ছে আমাদের 4, 9p মাইনাস পি স্কোয়ার বাই 4p। প্রশ্নে বলা আছে কত, দেখো তো, প্রশ্নে বলা আছে এই উপকেন্দ্রের স্থানাঙ্ক আসলে আসা উচিত 4, 4। তাহলে আমাদের কি করতে হবে, ধরতে হবে যে এটা আসলে কত, এটা আসলে 4, 4। অর্থাৎ আমরা যে ইকুয়েশনটা বের করেছি, যে ছেদবিন্দু স্থানাঙ্কটি বের করেছি 4, 9p মাইনাস পি স্কোয়ার বাই 4p, সেটা আসলে কত হবে, সেটা আসলে হবে 4, 4। তাহলে চলো এটা আমরা সমাধান করে পি এর ভ্যালুটা বের করে ফেলি। আচ্ছা দেখো, এইখানে মনে হয় একটা ভুল হয়েছে আমাদের। হ্যাঁ, এখানে আমাদের 36 আসার কথা ছিল, 36 না এসে 9p চলে এসেছে। আমরা একটু ঠিক করব, জিনিসটাকে একটু ঠিক করবো আমরা। হ্যাঁ, এইখানটাতে, এই জায়গাতে আমাদের ভুল হয়েছে, এই জায়গাটাতে আমাদের একটু ভুল হয়েছে, এটা একটু আমরা ঠিক করে ফেলি। এক্সট্রিমলি সরি এভরিওয়ান। হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের কি ছিল, এই হিসাবটা আমরা একটু আবার করবো। হ্যাঁ, এটা ছিল হচ্ছে 9 বাই পি, আর এটা হচ্ছে এ এর ভ্যালু কত, এ এর ভ্যালু আমরা বের করেছিলাম, এ এর ভ্যালু বের করেছিলাম মাইনাস পি বাই 4। তাহলে মাইনাস পি বাই 4, তাহলে কত আসবে, এটা হচ্ছে আমার আসবে 4 × 9, 4 9 36 আসবে, আর হচ্ছে পি ইন্টু পি গুণ করে পি স্কোয়ার আসবে। তাহলে কত আসছে, 36 মাইনাস পি স্কোয়ার, আর নিচে থাকছে 4p। 36 মাইনাস পি স্কোয়ার, নিচে থাকছে আমার কাছে 4p। আচ্ছা, তাহলে আমরা যেই স্থানাঙ্ক বের করেছি, ইকুয়েশন সমাধান করে, সেই স্থানাঙ্কটা আসলে কত আসলো, সেই স্থানাঙ্কটা আসলো 4, 36 মাইনাস পি স্কোয়ার বাই 4p। কিন্তু প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা আসলে কত দেওয়া আছে, সেটা দেওয়া আছে
সেটা দেওয়া আছে 4,4। দেখো অলরেডি কিন্তু আমাদের এক্স স্থানাঙ্ক মিলেই গেছে। এখন শুধুমাত্র ওয়াই স্থানাঙ্কটা সলভ করলেই আমরা হচ্ছে আমাদের ওয়াই এর যে ভ্যালুটা সেটা পি এর যে ভ্যালুটা সেটা পেয়ে যাব। আচ্ছা, এখানে আমরা অলরেডি সলভ করা স্টার্টও করছিলাম, এটা একটু মুছে দিচ্ছি। দেখো আমাদের এখানে কত হবে, এখানে হবে 36 মাইনাস পি স্কোয়ার বাই 4p। এটা যদি একটা ক্রমজোড় তাহলে আমরা বলতে পারি কি যে 4 সমান সমান হবে 36 মাইনাস পি স্কোয়ার বাই 4p। ক্রমজোড় হওয়ার কারণে কি আসবে, এর ওয়াই স্থানাঙ্কের ভ্যালুগুলা ইকুয়াল আসবে। ক্রমজোড় হওয়ার জন্য ওয়াই স্থানাঙ্কের ভ্যালুগুলা কি আসবে, ইকুয়াল আসবে। আচ্ছা, তো এখান থেকে আমরা পাচ্ছি 36 মাইনাস পি স্কোয়ার ইকুয়ালস টু 16p। শেষমেশ আমরা পাচ্ছি পি স্কোয়ার প্লাস 16p মাইনাস 36 ইকুয়ালস টু 0। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের 36 মাইনাস পি স্কোয়ার ইকুয়ালস টু 16p। ভাই আবার একটু তো এই ম্যাথটা সমস্যা কোথায়? আচ্ছা, পি স্কোয়ার প্লাস 16p মাইনাস 36 ইকুয়ালস টু 0। তাহলে দেখো 36 হচ্ছে আমাদের, তোমরা তো জানো অলরেডি এগুলো কিভাবে সমাধান করতে হয়। 36 এর গুণনীয়ক বের করতে হয়, দেন হচ্ছে এটার যোগফল বের করে আমরা দেখবো যে হচ্ছে এদের পার্থক্যটা আমার 16 আসে নাকি, তাই না? আচ্ছা, 36 এর হচ্ছে গুণনীয়ক গুলো কেমন কেমন আছে, 1 আর 36 এদের বিয়োগফল কত আসবে, অন্তর আসবে 35, তাহলে কিন্তু হচ্ছে না। এরপরে কত আছে, 2 আর 18। চমৎকার, দেখো আমরা 2 আর 18 গুণ করলে 36 পাচ্ছি এবং এদের অন্তর কত আসে, 16ই আসছে। তাহলে চলো এটাকে আমরা 18 আর 2 এর উৎপাদক আকারে লিখে ফেলি। 18p মাইনাস 2p মাইনাস 36 ইকুয়ালস টু 0। তাহলে p যদি কমন নেই থাকছে আমার কাছে p প্লাস 18, এখান থেকে যদি মাইনাস 2 কমন নেই তাহলে থাকছে আমার কাছে p প্লাস 18 ইকুয়ালস টু 0। আলটিমেটলি দাঁড়ালো কত, p প্লাস 18 ইন্টু p মাইনাস 2 ইকুয়ালস টু 0। তার মানে p এর ভ্যালু কত আসলো আমাদের, তার মানে হচ্ছে p এর ভ্যালু আসলো -18,2। দেখো ম্যাথটি মনে হয় একটু বড় আছে, কিন্তু তোমাদের কিন্তু ভাবতে হবে এটা ডিউ রিটেনে এসেছে, এটা কিন্তু রিটেনের কোশ্চেন, এটা কিন্তু এমসিকিউ কোশ্চেন না, এই জন্যই একটু বড় হয়েছে। আবার দেখো ভাইয়া কিন্তু হচ্ছে মাঝখানে এক জায়গায় ভুল হয়েছিল, তোমাদের এরকম ভুল হতে পারে। তো এই ধরনের ম্যাথগুলো সলভ করার সময় একটু ঠান্ডা মাথায় সলভ করবা, যেহেতু স্থানাঙ্কের ম্যাথ আমরা যতই বলি না কেন প্র্যাকটিস করলে সব ঠিক হয়, বাট তারপরেও একটু ধীরে সুস্থে স্থানাঙ্কের ম্যাথগুলো সলভ করতে হবে। আচ্ছা, তাহলে এই ম্যাথটা যেহেতু আমরা বুঝতে পেরেছি, চলো নেক্সট স্লাইডে আমরা চলে যাই। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের কাছে আছে y প্লাস রুট থ্রি হোল স্কোয়ার, y প্লাস রুট থ্রি হোল স্কোয়ার ইকুয়ালস টু 8 ইন্টু এক্স প্লাস 3। খুবই চমৎকার একটি ম্যাথ, কারণ চমৎকার না আসলে খুবই সহজ একটি ম্যাথ। সহজ কেন বললাম, দেখো এখানে আমাদেরকে সবকিছু বলে দেওয়াই আছে, আমাদের কিছু সাজাতেও হচ্ছে না, একদম তোমার কাছে ভালোভাবে পরিবেশন করাই আছে ম্যাথটা। তাহলে চলো এটা আমরা সলভ করে ফেলি। আচ্ছা, দেখো এখানে y প্লাস রুট থ্রি হোল স্কোয়ার 8 ইন্টু এক্স, y প্লাস রুট থ্রি হোল স্কোয়ার ইকুয়ালস টু 8 ইন্টু এক্স প্লাস 3। আচ্ছা, 8 ইন্টু এক্স প্লাস 3 কে আমরা কি লিখতে পারি, 4 ইন্টু 2 ইন্টু এক্স প্লাস 3। এর মানে কি দাঁড়াচ্ছে, এর মানে দাঁড়াচ্ছে এর ভ্যালু হচ্ছে 2, বিটা এর ভ্যালু হচ্ছে মাইনাস রুট 3 এবং আমাদের আলফা এর ভ্যালু হচ্ছে -3। আচ্ছা, আমি এখনো কোশ্চেন কিন্তু দেখিনি, তারপরে আমি জিনিসগুলো লিখে ফেললাম যদি আমাদের কাজে লাগে। আচ্ছা, কোশ্চেনে কি বলেছে এবার আমরা তা দেখি। কোশ্চেনে বলা হয়েছে এই পরাবৃত্তের উপকেন্দ্রের পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক দেখো, এটা কি ধরনের ইকুয়েশন, এটা হচ্ছে আমার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4a ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4a এক্স এর ইকুয়েশন, তাই না? ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4a এক্স এর ক্ষেত্রে আমার উপকেন্দ্র কোথায় থাকে, উপকেন্দ্র থাকে a, 0 পয়েন্টে।
তার মানে এখানে আমার a, 0 ইকুয়ালস টু কত? a, 0 ইকুয়ালস টু আসবে x প্লাস 3, y প্লাস √3। এটা সমাধান করলে আমরা পাবো x প্লাস 3 ইকুয়ালস টু a, such that x equals to -3 প্লাস a। এর ভ্যালু আমরা কত বের করেছিলাম? এর ভ্যালু বের করেছিলাম আমরা 2। তাহলে -3 প্লাস 2, তাহলে আসছে কত আমাদের কাছে? আমাদের কাছে আসছে -1। সিমিলারলি আমরা বের করেছিলাম y প্লাস √3 ইকুয়ালস টু y+√3 ইকুয়ালস টু 0। আমরা y কোঅর্ডিনেট গুলোকে একত্রীকরণ করেছি, তারা যেহেতু সেম, তাহলে y+√3 ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু আসলো কত? -√3। তাহলে আমাদের শেষমেশ শিশুবিন্দুর অ্যাকচুয়াল স্থানাঙ্ক কত আসলো? -1, -√3। তাহলে চলো দেখি, খুঁজে বের করি। আচ্ছা, এখানে দেখো আমাদের কিন্তু উপকেন্দ্রের স্থানাঙ্ক XY কোঅর্ডিনেটে চাওয়া হয়নি, চাওয়া হয়েছে কোথায়? পোলার স্থানাঙ্কে, পোলার কোঅর্ডিনেটে। -1, -√3। এদের ক্ষেত্রে আমাদের আর এর ভ্যালু কত আসবে বলো তো? আর এর ভ্যালুটা কত আসবে? আর এর ভ্যালুটা আসবে এটার ক্ষেত্রে আর ইকুয়ালস টু √1 হোল স্কোয়ার প্লাস -√3 হোল স্কোয়ার আসবে হচ্ছে আমার কাছে 1। -1 হোল স্কোয়ার করলে 1 আসবে, -√3 হোল স্কোয়ার করলে আসবে কত আমার কাছে? 3 আসবে। তাহলে 1 আর 3 4, তাহলে হচ্ছে আমার কাছে থাকছে কত? 2। তার মানে আর এর ভ্যালু হচ্ছে 2। এবার আমাদের কাজ হচ্ছে থিটার ভ্যালুটা বের করা। আচ্ছা, খেয়াল করে দেখো তো, আমি একটা পেজ নেই, দেখো আমাদের এই হচ্ছে XY কোঅর্ডিনেট সিস্টেম। যেহেতু পোলার স্থানাঙ্ক চলেই এসেছে, আমরা একটু কথা বলেই নি। XY কোঅর্ডিনেট সিস্টেম, তাই না? এই প্রথম চতুর্ভাগে আমাদের এক্স এর ভ্যালু পজিটিভ আসবে, ওয়াই এর ভ্যালু পজিটিভ আসবে, তাই না? দ্বিতীয় চতুর্ভাগে আমাদের এক্স এর ভ্যালুটা নেগেটিভ আসবে, কিন্তু ওয়াই এর ভ্যালুটা পজিটিভ আসবে। তৃতীয় চতুর্ভাগে আমাদের এক্স এর ভ্যালু নেগেটিভ আসবে, ওয়াই এর ভ্যালু নেগেটিভ আসবে। চতুর্থ চতুর্ভাগে আমাদের এক্স এর ভ্যালুটা পজিটিভ আসবে, কিন্তু ওয়াই এর ভ্যালুটা নেগেটিভ আসবে। আচ্ছা, আর যখনই পোলার স্থানাঙ্কে কনভার্ট করতে হয় তখন আমরা কোন ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্য নেই? ট্যানের সাহায্য নেই, তাই না? তাহলে দেখি আমরা ট্যানের সাহায্য নিলে আমার জিনিসটা কেমন দাঁড়াচ্ছে। ট্যান ইনভার্স অফ থিটা সমান ট্যান ইনভার্স অফ ওয়াই বাই এক্স। তাহলে কত আসে? ট্যান ইনভার্স অফ, আমাদের ওয়াই এর ভ্যালুটা কত ছিল? ওয়াই এর ভ্যালুটা ছিল -√3 আর এক্স এর ভ্যালু ছিল -1। তাহলে আসবে হচ্ছে ট্যান ইনভার্স অফ -√3 বাই -1, তাতে আসবে ট্যান ইনভার্স অফ √3। আর ট্যান ইনভার্স অফ √3 মানে কত? সবসময় মাথায় রাখবা, 1/√3 মানে 30 ডিগ্রি, 30 ডিগ্রি কম অ্যাঙ্গেল 1/√3। এরপরে 45 ডিগ্রি, সেটা হচ্ছে 1। 45 ডিগ্রি পরে আসবে আমার কাছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি হচ্ছে 30 ডিগ্রির চেয়ে বড়, এই জন্য 1/√3 থেকে বড়টা কত? √3। 90 ডিগ্রিতে অসীম, 0 ডিগ্রিতে 0। এভাবে কিন্তু তোমরা চাইলে জিনিসটাকে মুখস্থ রাখতে পারো, ট্যানের ফর্মুলা গুলো। আচ্ছা, তাহলে কত আসবে এটা? 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে কত? π/3। আচ্ছা, এই যে ভাইয়া বের করলাম জিনিসটাকে বের ম্যাথমেটিক্যালি, এটা কি ঠিক আছে? দেখো তো তোমরা, ঠিক আছে? না, মোটেও ঠিক নেই। কারণ দেখো আমাদের ওয়াই এর ভ্যালু নেগেটিভ, এক্স এর ভ্যালু কত? নেগেটিভ। তার মানে অ্যাঙ্গেলটা আসার কথা ছিল কোথায়? এই কোঅর্ডিনেটে। কিন্তু আমি যে অ্যাঙ্গেলটা বের করেছি π/3, সেটা আসলে কোন কোঅর্ডিনেটে? সেটা আমার ফার্স্ট কোঅর্ডিনেটে আছে। এই হচ্ছে আমার π/3। তাহলে আমি যে অ্যাঙ্গেলটা বের করেছি সেটা কি ঠিক আছে? না, সেটা মোটেও ঠিক নেই। আমাদের অ্যাকচুয়ালি লাগবে কোন অ্যাঙ্গেল? আমাদের লাগবে এই অ্যাঙ্গেলটা। এটা আসলে কত বলতো? এটা আসলে পাই প্লাস π/3 না? এতটুকু হচ্ছে আমার পাই, আর এতটুকু কত? π/3। তাহলে পাই প্লাস π/3। তাহলে এখানের সাথে একটা পাই আমাদের যোগ করতে হবে। আলটিমেটলি, আচ্ছা একটু ভুল হয়েছে আমার, এটা একটু ঠিক করে ফেলি আমি। এটা হবে হচ্ছে আমার পাই।
আলটিমেটলি যখনই দেখা যায় যে ওয়াই স্থানাঙ্কের ভ্যালুগুলো এবং এক্স স্থানাঙ্কের ভ্যালু দুইটা ভ্যালুই হচ্ছে আমার নেগেটিভ আসে, তখনই সাথে আমার পাই যোগ করে দিতে হয়, না হলে আমাদের ফর্মুলা ভুল আসবে। ঠিক আছে, তাহলে পাই প্লাস পাই বাই থ্রি করলে আমি কত পাবো? আমি পাবো 4 পাই বাই 3। 4 পাই বাই 3। তাহলে আমাদের আসলো কত? আমাদের আর এর ভ্যালু আসলো 2, থিটা এর ভ্যালু আসলো 4 পাই বাই 3। তাহলে আমাদের পোলার কোঅর্ডিনেট কত হবে? 2, 4 পাই বাই 3। 2, 4 পাই বাই 3 কত নম্বরে আছে? সি নম্বরে। তাহলে আমাদের আনসার হচ্ছে কত? সি। তাহলে চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আশা করি এই ম্যাথটি বুঝতে পেরেছো। আচ্ছা, x² + 4x + 4y = 0 পরাবৃত্তটির শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। আচ্ছা, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা দেখি। x² + 4x + 4y = 0 এর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, তাই না? আচ্ছা, তাহলে x² + 4x + 4 -4y + 4। এটা হবে হচ্ছে আমাদের x +2 = 4 যদি আমি কমন নেই -4, যদি আমি কমন নিয়ে ফেলি তাহলে থাকবে y - 1। x² + 4x + 4y = 0। 4y কে আমরা এই পাশে নিয়ে গিয়েছিলাম, সেখান থেকে হয়েছে -4y, এবং x² + 4x এর সাথে আমরা একটি 4 যোগ করেছিলাম যেন জিনিসটা আমার কি আসে? পূর্ণবর্গ ফরম্যাটে আসে। তাহলে এই পাশে 4 যোগ করেছিলাম, এই জন্য এই পাশে আমরা 4 যোগ করেছিলাম। তাহলে কত হলো? x² + 4x + 4 = -4y + 4। আচ্ছা, x² + 4x + 4 কে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি x + 2 হোল স্কয়ার। আর -4y + 4 থেকে যদি আমরা -4 কমন নিয়ে ফেলি তাহলে আসবে কত? y - 1। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কি? দাঁড়াচ্ছে x + 2 হোল স্কয়ার = 4 × -1 × y - 1। তাহলে আমাদের বের করতে বলা হয়েছে কি এখানে? শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। এটা আসলে কিসের ইকুয়েশন? এটা x² = 4ay এর ইকুয়েশন। x² = 4ay এর ক্ষেত্রে শীর্ষবিন্দু কত হয়? 0, 0। 0, 0। কিন্তু এখানে এক্স আর ওয়াই তো আসলে আমাদের অ্যাকচুয়াল এক্স আর ওয়াই না, x² = 4ay তে। এখানে আছে কত? x + 2 হোল স্কয়ার = 4 × a × y - 1। তাহলে x এর জায়গায় বসবে x + 2, y এর জায়গায় বসবে y - 1। তাহলে আমাদের x এর ভ্যালু কত আসলো? x এর ভ্যালু আসলো -2 আর y এর ভ্যালু আসলো 1। তাহলে x এর ভ্যালু -2 আর y এর ভ্যালু কত আসছে? 1। আমাদের আনসার হবে এ নাম্বারটা। তাহলে চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। y² - 3y - 2x + 8 = 0 পরাবৃত্তের সমীকরণ। দেখো কি বলা হয়েছে? y² - 3y - 2x + 8 = 0। এটা একটা পরাবৃত্তের সমীকরণ। এর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলা হয়েছে। আচ্ছা, দেখো এই ম্যাথটা একদম আমাদের আগেরটার মতোই। তোমরা এটা সমাধান করলে কিন্তু আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবে। এখানে ম্যাক্সিমাম ম্যাথই আসলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলা হয়েছে। কিভাবে করব? সবকিছুকেই আমরা হয় y² = 4x বা x² = 4ay তে কনভার্ট করে নিয়ে যাব। দেন আমরা যেটাকে বের করেছি সেটা তো আসলে y বা x না, সেটা আসলে কত? x - আলফা, y - বিটা। সেখান থেকে আমরা x এর ভ্যালুকে সমীকরণের মাধ্যমে সমাধান করব এবং y এর ভ্যালুকেও সমীকরণের মাধ্যমে সমাধান করব। তাহলেই আমাদের আনসার চলে আসবে। এখানেও বলা হয়েছে, আচ্ছা এই প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে দেখতে হবে আমাদের। এখানে বলা হয়েছে কি? x² - 8x + 4y - 4 = 0 কৌণিকটির দ্বিকাক্ষের পাদবিন্দুর স্থানাঙ্ক। দ্বিকাক্ষের পাদবিন্দুর স্থানাঙ্ক এর মানে কি? দেখো যে কোনো একটি পরাবৃত্তের ক্ষেত্রে, আচ্ছা আগে আমরা একটু সমাধান করি এটিকে, তারপরে আমরা আহ এর বৈশিষ্ট্যের দিকে যাব। এখানে বলা হয়েছে x² - 8x + 4y - 4 = 0। তাহলে x² - 8x = -4y + 4। সেখান থেকে আমরা লিখতে পারবো x² - 8x যেহেতু, তাহলে আমরা এর সাথে একটা 16 যোগ করে দিব।
এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 ইকুয়ালস টু মাইনাস 4y প্লাস 4 প্লাস 16। এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 এটাকে কি ফর্মেটে লেখা যাবে? এটাকে লেখা যাবে পূর্ণবর্গ ফর্মেটে। সেটা হচ্ছে কত? এক্স মাইনাস 4 হোল স্কোয়ার। এক্স মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 4y প্লাস 20। তাহলে সেখান থেকে আমি কত পাবো? সেখান থেকে আমি পাবো এক্স মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 4y প্লাস, আচ্ছা এখানে দেখো আমি -4 কমন নিয়েছি, তাহলে +20 তো আমাদের ধনাত্মক মান আছে, +20, তো -4 কমন নিলে এটা হয়ে যাবে -5। এই ধরনের ক্ষেত্রে কিন্তু ছোট ছোট সাইনে ভুল হয়ে যায়, তোমরা একটু খেয়াল রাখবে এখানে। তাহলে এটা হবে কত? y-5। আচ্ছা, তাহলে আমাদের এখানে 4a y ফরম্যাটে আমরা নিয়ে এসেছি। ওকে, এবার এটাকে আমরা কার সাথে কম্পেয়ার করব? এটাকে আমরা কম্পেয়ার করব এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4a y এর সাথে, তাই না? যেখানে বড় হাতের এক্স এর ভ্যালুটা কত আসবে? বড় হাতের এক্স এর ভ্যালুটা আসবে এক্স মাইনাস 4, বড় হাতের y এর ভ্যালুটা আসবে y-5, এবং a এর ভ্যালুটা আসবে -1। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এখন আমরা দেখি প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছিল। প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল কণিকটির দ্বিকক্ষের পাদবিন্দুর স্থানাঙ্ক কত। দ্বিকক্ষের পাদবিন্দু, দেখো আমাদের এই হচ্ছে একটি পরাবৃত্ত, আমরা বের করেছি কি? আমরা বের করেছি এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4a y। তাহলে পরাবৃত্তটি হবে কিরকম? এরকম। আচ্ছা, এই পরাবৃত্তের এখানে হচ্ছে আমার কি আছে? উপকেন্দ্র আছে 0,a, আর এই জায়গাতে কি আছে? এই জায়গাতে আছে আমার দ্বিকক্ষ বা নিয়ামক রেখা। আচ্ছা, এবার খেয়াল করে দেখো, আচ্ছা এবার খেয়াল করে দেখো এই জায়গাটাতে স্থানাঙ্ক কত আমার? এই জায়গাতে স্থানাঙ্ক হবে 0,-a। তাহলে দ্বিকক্ষের বা নিয়ামক রেখার সমীকরণটা কেমন আসবে? নিয়ামকের সমীকরণ আসবে y সমান -a। কিন্তু আমাদের প্রশ্নে তো আর y নেই, প্রশ্নে আছে কি? প্রশ্ন সমাধান করে আমরা যেটা পেয়েছি সেটা আসলে কত? সেটা আসলে 4ay, এবং y এর ভ্যালু কত? y-5। তাহলে এটা আসলে কত? y, সেটা আসলে y-5 ইকুয়ালস টু -a। আচ্ছা, এটা হচ্ছে আমাদের দ্বিকক্ষের সমীকরণ, কিন্তু কোশ্চেনে বলা হয়েছে আমাদের দ্বিকক্ষের পাদবিন্দুর স্থানাঙ্ক বের করতে। পাদবিন্দু বলতে মূলত এই 0,-a এই বিন্দুটাকেই বোঝানো হচ্ছে। তাহলে 0,-a এটা আসলে কার ভ্যালু? এই ভ্যালুটা আসলে x-4 আর y-5 এর। তাহলে x-4, y-5 এর। তো সেখান থেকে যদি আমরা ইকুয়েশনটা সমাধান করি তাহলে পাবো, ইকুয়েশনটাকে যদি এখান থেকে আমরা সমাধান করি তাহলে পাবো x-4 equals to 0 such that x equals to 4 এবং y-5 equals to -a such that y equals to, আচ্ছা এখানে একটু -a না, এটা হচ্ছে আমার a হবে, শুধুমাত্র a হবে, 0,-a। ঠিক আছে, 0,-a। তাহলে এখানে আমাদের কি হলো? y equals to 5 - a। তাহলে y সমান, এর ভ্যালু আমরা কত বের করেছিলাম? এর ভ্যালু বের করেছিলাম -1। 5 - -1 ইকুয়ালস টু আসবে কত? 6। তাহলে আমাদের কোঅর্ডিনেট বের হচ্ছে কত? 4,6। 4,6। আচ্ছা, তাহলে চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট আমাদের কি বলা হয়েছে? y² ইকুয়ালস টু 4p x-2 পরাবৃত্তটি 3, -4 বিন্দু দিয়ে অতিক্রম করলে p এর মান কত? আচ্ছা চলো এটা আমরা সমাধান করি। y² ইকুয়ালস টু 4p x-2 পরাবৃত্তটি 3, -4 বিন্দু দিয়ে অতিক্রম করলে p এর মান কত? আচ্ছা, y² ইকুয়ালস টু 4p x-2,
এটা কত বিন্দুতে অতিক্রম করে? 3, -4 বিন্দুতে অতিক্রম করে। দেখো, এই ধরনের প্রশ্নের আনসার করা কিন্তু খুবই সহজ। তোমাদেরকে সবকিছু বলে দেওয়াই আছে। একটা সমীকরণ দেওয়া আছে, সেখানে একটা ধ্রুবক পদ আছে যার ভ্যালু আমরা জানি না। তাহলে আমরা কি করব? নিশ্চয়ই এটা সমাধান করার জন্য একটি বিন্দুর স্থানাঙ্ক জানা দরকার। দেখো, বিন্দুটিও কিন্তু আমাদের কাছে বলা আছে। বিন্দুটি কত বলা আছে? ইকুয়েশনটা হচ্ছে y² = 4p × x - 2। সেখানে যদি আমরা y এর ভ্যালু বসাই এবং x এর ভ্যালু বসাই, তাহলে কিন্তু শুধু p বিশিষ্ট একটি সরল সমীকরণ চলে আসবে। দেখো তো, y এর ভ্যালু বলা আছে কত? -4, আর x এর ভ্যালু বলা আছে কত? 3। তাহলে চলো আমরা y এবং x এর করেসপন্ডিং ভ্যালুগুলো বসিয়ে দিই। y এর ভ্যালু কত বসাবো? আমরা -4 বসাবো। তাহলে -4² = 4p। x এর ভ্যালু কত বসাবো? 3 বসাবো। 3 - 2। তাহলে আলটিমেটলি আসলো কত? 16 = 4p × 1। 3 - 2 1। আচ্ছা, 4p = 16, তাহলে p এর ভ্যালু কত আসলো? 4। তাহলে আমাদের p এর ভ্যালু আসছে 4। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। খুবই সহজ একটি ম্যাথ এবং আশার মতো একটি ম্যাথ। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, y² = 6x পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? একদমই সহজ। আমি তোমাদের একটা শর্ট ট্রিক শিখিয়ে দিতে পারি এক্ষুনি। খুবই সহজে তোমরা এরকম সমীকরণের ক্ষেত্রে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে পারো। শর্টকাটটা হচ্ছে কিছুটা এরকম। লক্ষ্য করে দেখো, আমরা যখনই x² = 4ay লিখছি বা y² = 4ax লিখছি, পরাবৃত্তের সবচেয়ে সাধারণ দুটো সমীকরণ, কিংবা এদের কাছ থেকে প্রাপ্ত সমীকরণ যখন লিখছি x - α² = 4a y - β, অথবা y - β² = 4a x - α। এই চারটি তো আমাদের সমীকরণ, তাই না? একটা জিনিস খেয়াল করে দেখো তো, এখানে এই যে 4a জিনিসটা আছে y এর সহগ, এখানে আছে কি x এর সহগ 4a, এখানে আছে কি y - β এর সহগ 4a, এখানে আছে কি x - α এর সহগ 4a। তার মানে পরাবৃত্তের প্রমিত সমীকরণ যে চারটি আছে, সেই চারটি সমীকরণের সরল যে সহগটি থাকবে, সরল যে চলকটি থাকবে x কিংবা y, সেই সরল চলকের সহগটি হবে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সমান, তাই না? কারণ আমরা কি জানি, পরাবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হয়? 4a হয়, রাইট? তাহলে এটার আনসার কত হবে বলো? x এর সহগ কত? x এর সহগ হচ্ছে 6। তার মানে আনসার হবে 6। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে আসি। 3y² = 5x। 3y² = 5x। 3y² = 5x। তাহলে এটাকে আমরা লিখতে পারি y² = 5/3x। এর পরাবৃত্তের শীর্ষের স্থানাঙ্ক কত? আচ্ছা, এইখানে মনে হয় প্রশ্ন একটু ভুল আছে। এই কোশ্চেনটা আসলে ভুল। এই ধরনের সমীকরণের ক্ষেত্রে দেখো, এটা কিন্তু আমাদের গত ক্লাসে শেখা সমীকরণটির মতোই। সেটা আসলে কত ছিল? y² = 4x এর ক্ষেত্রে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0,0 ছিল। কিন্তু এখানে আমাদের সেটা অপশনই দেওয়া নেই। এখানে সম্ভবত তারা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যকে বের করতে বলা হয়েছিল। আচ্ছা, যাই হোক, আমার প্রশ্নটা কিন্তু ভুল। এটা একটি ভুল কোশ্চেন। ভুল প্রশ্ন, ভুল। আচ্ছা, আমরা পরবর্তী ম্যাথে চলে যাচ্ছি। আচ্ছা, x² - 4x + 12y - 4t = 0 পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? একটু আগে আমরা দেখেছি কিভাবে বের করতে হয়। এভাবে সাজাবো, হয় এই নিয়মে না হয় এই নিয়মে। সাজিয়ে দেন কি করব? y - β এর সহগ বা x - α এর সহগকে আমরা কি বলে দিব? পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে চলো এটাকে আমরা সাজিয়ে ফেলি। কত আছে আমার কাছে? x² - 4x + 12 y - 4t = 0। এই যে আমাদের সমীকরণটা, x² - 4x + 12y - 4t = 0। বের করতে হবে কি? বের করতে হবে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তাহলে চলো এটাকে আমরা সাজিয়ে ফেলি। x² - 4x + 4 = -12y + 4t + 4।
কি করেছি এখানে আমরা দেখো এক্স স্কোয়ার মাইনাস 4x কে এক পাশে রেখেছি আর -12y আর +40 কে আরেক পাশে রেখেছি। এখন এক্স স্কোয়ার মাইনাস 4x যেটা আছে, এক্স স্কোয়ার মাইনাস 4x একে যদি হচ্ছে আমি পূর্ণবর্গ করতে চাই, এর সাথে আমাকে 4 যোগ করতে হবে, তাই না? তাহলে কত হবে? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 আসলে কত? এক্স মাইনাস 2 হোল স্কোয়ার। আমরা যেহেতু সমীকরণে ডান পক্ষে যোগ করেছিলাম তাই বাম পক্ষেও 4 যোগ করেছি, তাহলে আসবে কত? -12y প্লাস 44। আচ্ছা, এই যে -12y আছে, সেই -12y থেকে আমরা -12 কে কমন নিব, তাহলে আসবে কত? y মাইনাস 44/12, রাইট? আচ্ছা, তাহলে আমাদের দেখো এখানে 4a y আকারে কি আছে? -12 আছে। 4a এর ভ্যালু কত এখানে? তাহলে -12। তাহলে কি -12ই আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য? মোটেও না। তোমরা কিন্তু একটা ফান্ডামেন্টাল কথা ভুলে গিয়েছো। মনে করে দেখো তো, দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে? মোটেও না, দৈর্ঘ্য কখনোই ঋণাত্মক হয় না। এই জন্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের অ্যাকচুয়াল ফর্মুলাটা কত ছিল বলতো? অ্যাকচুয়াল ফর্মুলা ছিল মডুলাস অফ 4a। তার মানে এখানে -12 এর গায়ে কি দিতে হবে? একটা মডুলাস চিহ্ন দিতে হবে। তাহলে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত আসলো? দৈর্ঘ্য আসলো 12। এবার আমি তোমাদেরকে আরো একটা শর্টকাট বলে দিতে পারি। দেখো, এ ধরনের ইকুয়েশনের ক্ষেত্রে সবসময় তোমাদের ক্লাসে শুরুতেও বলেছিলাম, সবসময় দেখবা একটি চলক এক্স আর ওয়াই এর মধ্যে যে কোনো একটি চলকের মাত্রা হচ্ছে 2 এবং অপরটির মাত্রা 1। তাহলে দেখো তো, এখানে কার মাত্রা 1 ছিল? ওয়াই এর মাত্রা 1 ছিল। আর ওয়াই এর সহগ ছিল কত? ওয়াই এর সহগ ছিল 12। তাহলে যার মাত্রা 1 হবে পরাবৃত্তের এ ধরনের সমীকরণে, তার যে সহগ, সেই সহগটি কি হবে? অ্যাকচুয়ালি সেই সহগটি কিন্তু শেষমেশ হচ্ছে আমার কিসের সমান? কি বলা হয় তোমার? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সমান। কিন্তু সেখানে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে কি? এক্স স্কোয়ারের নিজের কোনো সহগ থাকতে পারবে না, মানে এক্স স্কোয়ারের সহগ হবে কত? 1। তাহলে আমাদের কাজ কি? এ ধরনের প্রশ্ন আসলে সবার আগে আমরা সমীকরণটাতে এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ারের সহগটাকে 1 বানাবো। দেন যেই চলকের মাত্রা হচ্ছে শুধুমাত্র 1, সেই চলকের সহগটা কত থাকে সেটা বের করব। সেটাই হচ্ছে কি হবে? আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সমান হবে। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, এখানে বলা হয়েছে পরাবৃত্তের দ্বিকাক্ষের সমীকরণ বের করো। দেখো, আমরা অলরেডি এই ম্যাথটার মধ্যে পরাবৃত্তের দ্বিকাক্ষ বের করার জন্য যে ধরনের ক্যালকুলেশন করা লাগে সেটা শিখে ফেলেছি। এই ম্যাথটা তাহলে আমি করে দিচ্ছি না, একদম সিমিলার টাইপেরই ম্যাথ। তার চেয়ে বরং আমরা পরবর্তী ম্যাথে চলে গেলাম। কি আছে এখানে? y স্কোয়ার ইকুয়ালস টু 4y প্লাস 4x মাইনাস 16 পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? আচ্ছা, এই ম্যাথটা আমরা একটু করেই ফেলি। এটাতে কি আছে? y স্কোয়ার ইকুয়ালস টু 4y প্লাস 4x মাইনাস 16। তাহলে কত আসবে? y স্কোয়ার মাইনাস 4y ইকুয়ালস টু 4x মাইনাস 16। আলটিমেটলি থাকবে কত? y স্কোয়ার মাইনাস 4y, একে পূর্ণবর্গ করার জন্য তার সাথে একটা 4 যোগ করছি। y স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 ইকুয়ালস টু 4x মাইনাস 16 প্লাস 4। তাহলে থাকবে কত? y মাইনাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4x মাইনাস 12। এখানে 4x মাইনাস 12 কে আমরা কি লিখতে পারবো? 4 কমন নিয়ে x মাইনাস 3 লিখতে পারবো। তাহলে আসছে কত? 4x মাইনাস 3। তাহলে এটা আসলে কার সমীকরণের মতো দেখতে? এটা দেখতে y স্কোয়ার ইকুয়ালস টু 4ax এর সমীকরণের মতো। আচ্ছা, এবার আমরা একটু দেখি আমাদের কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে কি। কোশ্চেনে বলা হয়েছে y স্কোয়ার ইকুয়ালস টু 4y প্লাস 4x মাইনাস 16 পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? উপকেন্দ্রের স্থানাঙ্ক কত আসে y স্কোয়ার ইকুয়ালস টু 4x এর ক্ষেত্রে? এই যে আমাদের চিত্র আঁকি একটু ছোট্ট করে আমরা, এই হচ্ছে আমার y স্কোয়ার ইকুয়ালস টু 4ax এর পরাবৃত্তের সঞ্চার পথ। তাহলে এর ক্ষেত্রে উপকেন্দ্র কত আসে? উপকেন্দ্র আসে 0, a, তাই না? তাহলে এখানে আমাদের কত আসবে? 0, a। কিন্তু এখানে তো আমাদের এক্স আর ওয়াই, আসলে এক্স আর ওয়াই আকারে নেই, আছে কত? এক্স মাইনাস 3 আর আছে ওয়াই মাইনাস 2। এক্স মাইনাস 3 তার সাথে আছে ওয়াই মাইনাস 2। তাহলে এক্স এর ভ্যালু আসবে হচ্ছে আমার 3 আর ওয়াই এর ভ্যালু আসবে হচ্ছে আমার 2। তাহলে শীর্ষের স্থানাঙ্ক কত? উপকেন্দ্রের স্থানাঙ্ক 3, 2
প্লাস এ, 3,2 প্লাস এ। এর ভ্যালুটা কত? এর ভ্যালু হচ্ছে, এর ভ্যালু আমরা কত বের করেছিলাম? এর ভ্যালু বের করেছিলাম 1। তাহলে 3,3। তাহলে আমাদের আনসার আসছে কত? আনসার হবে সম্ভবত কোনোটিই নয়, আনসার হবে কোনোটিই নয়। আচ্ছা, তাহলে চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখানে আমাদের প্রশ্নে বলা হয়েছে ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 4y প্লাস 10 ইকুয়ালস টু 0 পরাবৃত্তের অক্ষের সমীকরণ কোনটি? আচ্ছা, এটা আমরা চলো একটু করে ফেলি। ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 4y প্লাস 10 ইকুয়ালস টু 0। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আসবে ওয়াই স্কোয়ার প্লাস 4y ইকুয়ালস টু 6x মাইনাস 10। আলটিমেটলি আসবে কত? ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 4 ইকুয়ালস টু 6x মাইনাস 10 প্লাস 4। তাহলে আলটিমেটলি আসছে কত? ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 4 ইকুয়ালস টু 6x মাইনাস 10 প্লাস 4। এই জিনিসটা, এটা আসলে কি হয়ে গেছে আমার বলতো? এটা পূর্ণবর্গ রাশিতে পরিণত হয়ে গেছে। তাহলে কত থাকছে? ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 4 মানে y প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 6x মাইনাস 6। খুবই সুন্দর একটা ফরম্যাট চলে এসেছে, সেটা হবে কত? 6 ইন্টু এক্স, 6 ইন্টু এক্স মাইনাস 1। এখান থেকে আমরা 4 কমন নিব। 4 কমন নিলে কত থাকছে? 4 ইন্টু 6/4 ইন্টু এক্স মাইনাস 1। আচ্ছা, এবার বলো তো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এই চিত্র আমি এঁকেই ফেলি। ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, ছোট্ট করে আঁকলে আমাদের হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax। এই পরাবৃত্তের ক্ষেত্রে অক্ষের সমীকরণ কোনটি হবে? অক্ষের সমীকরণ হবে y ইকুয়ালস টু 0, তাই না? y ইকুয়ালস টু 0। কিন্তু এখানে তো আমাদের y নেই, আছে কত? y প্লাস 2। তার মানে এর ক্ষেত্রে অক্ষের সমীকরণ কিরকম আসবে? y প্লাস 2 ইকুয়ালস টু 0। কত আসবে? অক্ষের সমীকরণ আসবে y প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমাদের, এখানেও মনে হচ্ছে প্রশ্নে ভুল আছে। আমরা একটু আরেকবার দেখি তো। পরবর্তীতে অক্ষের সমীকরণ জানতে চাওয়া হয়েছে। এটা তো y ইকুয়ালস টু 0, এটা তো x ইকুয়ালস টু 0 না। এটা y স্কোয়ার ইকুয়ালস টু 4ax ফরম্যাটই আছে। আর y স্কোয়ারের জন্য সিচুয়েশন এরকম হয়। আচ্ছা, এটাও সম্ভবত আমাদের প্রশ্নে ভুল আছে, এটারও সম্ভবত প্রশ্নে ভুল আছে। ওকে, এবার আমাদের এই প্রশ্নে বলা হয়েছে কি যে 5x স্কোয়ার প্লাস 15x মাইনাস 10y মাইনাস 4 ইকুয়ালস টু 0 পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ বের করা। আচ্ছা, এখানে যেরকম আমরা অক্ষের সমীকরণ বের করেছি ঠিক একই রকম ভাবে এখানেও নিয়ামকের সমীকরণ বের করা যাবে। কিভাবে করব? প্রথমে আমরা সমীকরণটা সমাধান করব। দেখো, এইরকম একটা সমীকরণ আমরা একদম ক্লাসের শুরুতেই সমাধান করেছিলাম, এক্স্যাক্টলি সেম একটা সমীকরণ। সমীকরণটাকে যেন আমি সমাধান করে দেখাচ্ছি না। তারপরে কি আমরা এই যে কন্ডিশন গুলো আছে সেই কন্ডিশন গুলো অ্যাপ্লাই করে আমরা নিয়ামকের সমীকরণটাকে বের করে ফেলবো। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। 3y স্কোয়ার ইকুয়ালস টু 5x পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত? আচ্ছা, এটাও আমাদের আগের দিনের যদিও, তারপর আমরা এটা করে ফেলি। 3y স্কোয়ার ইকুয়ালস টু 5x, তাহলে এর ক্ষেত্রে আসবে y স্কোয়ার ইকুয়ালস টু 5/3x। তাহলে আলটিমেটলি আমাদের এটাকে যদি 4ax এই ফরম্যাটে আনি তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে 4 ইন্টু 5/12x। তাহলে এটা হচ্ছে আমাদের কার ভ্যালু? এটা হচ্ছে a এর ভ্যালু, এটা হচ্ছে a এর ভ্যালু। আচ্ছা, তাহলে y স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এটার যদি আমরা লেখচিত্রটা এঁকেই ফেলি। কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে কি? কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে এর উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে। দেখো, y স্কোয়ার ইকুয়ালস টু 4ax এর ক্ষেত্রে উপকেন্দ্রের স্থানাঙ্ক হয় 0,0,a না, স্থানাঙ্ক হয় a,0, রাইট? তাহলে আমাদের এখানে a এর ভ্যালু আসছে 5/12, তাহলে আনসার হবে কত? 5/12, তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 12y ইকুয়ালস মাইনাস 4t ইকুয়ালস টু 0 পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? খেয়াল করে দেখো তো, এখানে মাত্রা 2 কার
কোন চলকের মাত্রা 2 হচ্ছে এক্স চলকের, এই যে আমার এক্স চলকের, এবং মাত্রা 1 কোন চলকের, মাত্রা 1 হচ্ছে ওয়াই চলকের। এক্স স্কোয়ারের সহগ কি 1 এখানে? হ্যাঁ 1। তাহলে ওয়াই এর সহগ কত? 12। তাহলে পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত হবে? 12 হবে। আমরা কিন্তু একটা ম্যাথ করে দেখিয়েছি, জিনিসটা আসলেই ঠিক হয়। তাহলে চলো আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, এখানে হচ্ছে আমি তোমাদেরকে যে জিনিসগুলো বলছিলাম সেই ফর্মুলাগুলি দেওয়া আছে। যেমন দেখো, এক্স অক্ষের সমান্তরাল অক্ষবিষ্ট পরাবৃত্তের সমীকরণ এক্স ইকুয়ালস টু এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি। এটা কেন বলা হয়েছে? এটা বলা হয়েছে এই কারণে যে আমরা যদি এক্স এক্স মাইনাস আলফা 4a ইন্টু এক্স মাইনাস আলফা ইকুয়ালস টু ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, এটাকে যদি আমরা সমাধান করি তাহলে দেখা যাবে এরকম একটা ফর্মেট চলে এসেছে। দেখা যাবে কি এক পাশে শুধু এক্স থাকবে, আরেক পাশে থাকবে এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি। উল্টা কাজটা যেরকম আমাদের সমীকরণ সাধারণত দেওয়া থাকে, কিন্তু সেখান থেকে আমরা এই আকারে নিয়ে আসি। আচ্ছা, এটা চিত্র আঁকলে কেমন হবে? চিত্র আঁকলে এরকম আসবে, দেখো এটা আসলে কার অনুরূপ? এটা ওয়াই স্কোয়ারের অনুরূপ, তাই না? ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এর অনুরূপ। আর ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এর গ্রাফ দেখতে কিরকম হয়? এরকম হয়। কিন্তু প্রশ্নে কি আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax আছে? না, আছে কি ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা। তাহলে ছবিটা কেমন আসবে? ছবিটা আসবে এরকম। এই জন্য বলা হয়েছে কি এর অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল। দেখো এর অক্ষ কোথায় আছে? এর অক্ষ আছে এই জায়গাতে, যেটা কি আমার এক্স অক্ষের সাথে প্যারালালি আছে। এই জন্য বলা হয়েছে কি এক্স সমান এ স্কোয়ার প্লাস বি প্লাস সি, এর অক্ষরেখা এক্স অক্ষের সমান্তরাল। সিমিলারলি ওয়াই সমান এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু ওয়াই, এটা যে হচ্ছে পরাবৃত্ত পাবো তার অক্ষরেখা কার হবে? ওয়াই অক্ষের সমান্তরাল হবে। তোমরা একটা কাজ করবা, তোমরা ম্যাথগুলোকে আমি যেভাবে সমাধান করেছি সেভাবে ধীরে ধীরে চিত্র এঁকেই বা লজিক্যালি সমাধান করার চেষ্টা করবা। এই ফর্মুলাগুলো আসলে বেশ বড়। এখানে ফর্মুলা আছে কিছু, এই একটা ফর্মুলা আর এই একটা ফর্মুলা, এটা বেশ বড়। এই ফর্মুলাগুলো ভাবে মুখস্থ রাখার কোনো দরকার নেই, তোমরা এটা সমাধান করে বের করবা চিত্র এঁকে বা সমীকরণ সমাধান করে, আমি যেভাবে করেছি। আর এইখানে যেটা বলা আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, সেটা একটু আগে যে আমরা শর্টকাটটি শিখেছি সেটা এখানে ফর্মুলা হিসাবে দেওয়া আছে। তাহলে এখানে আমাদের বলা হয়েছে পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে, ওয়াই স্কোয়ার মাইনাস 10y প্লাস 5x ইকুয়ালস টু 0। আচ্ছা, এইটা দেওয়া হয়েছে আসলে তোমাদেরকে ওই ফর্মুলাটা শেখানোর জন্য, বাট অলরেডি আমরা জানি এটা কিভাবে বের করতে হবে। আমরা সমীকরণ সমাধান করব, সেটাকে 0 0 ধরবো, 0 0 ধরে এক্স আর ওয়াই অ্যাকচুয়াল ভ্যালুটা বের করলে কিন্তু সমাধান হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন আমাদের ম্যাথটা কি আছে? ম্যাথটা বলা আছে ওয়াই স্কোয়ার প্লাস 8x মাইনাস 2y মাইনাস 23 ইকুয়ালস টু 0। এই পরাবৃত্তের কি বের করতে হবে? আমাদের উপকেন্দ্র বের করতে হবে, এর ফোকাস বের করতে হবে। তাহলে চলো আগের মতো আমরা এখনো সবার আগে এই সমীকরণটা নিয়ে কাজ করে এটাকে সাজিয়ে নিই। আচ্ছা, তাহলে কি আছে? ওয়াই স্কোয়ার প্লাস 8x মাইনাস 2y মাইনাস 23 ইকুয়ালস টু 0। তাহলে এখানে আসবে আমার কাছে ওয়াই স্কোয়ার মাইনাস 2y, ওয়াই স্কোয়ার মাইনাস 2y, ওয়াই এর স্কোয়ার আছে এই জন্য ওয়াই যুক্ত সব পদকে আমরা একসাথে রাখবো আর বাকি সবাইকে আমরা অপর পাশে পাঠিয়ে দিব। তাহলে থাকবে কত? ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 ইকুয়ালস টু মাইনাস 8x প্লাস 23। সেখান থেকে আমরা পাবো ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু, এখানে একটা প্লাস 1 ইকুয়ালস টু মাইনাস 8x প্লাস 24। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা -8 কে যদি কমন নিই আমার কাছে থাকবে কত? এক্স মাইনাস 3। ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু -8x - 3। এটা আসলে কার মতো দেখতে? এটা দেখতে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4a এক্স এর মতো, তাই না? আর ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax এর ক্ষেত্রে আমাদের উপকেন্দ্র বা ফোকাসের ফর্মুলা কি? a, 0। উপকেন্দ্র বা ফোকাসের ফর্মুলা কি? a, 0। কিন্তু আমাদের প্রশ্নে যা দেওয়া আছে সেটা তো আসলে এক্স আর ওয়াই না। ওয়াই স্কোয়ার সমান 4ax দেওয়া আছে, আমাদের দেওয়া আছে কি ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার, ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু -8 ইন্টু x - 3। তাহলে এখানে কি আসবে? এখানে a, 0 আসলে আছে, a, 0 আসলে আছে x - 3
কমা ওয়াই মাইনাস ওয়ান। তাহলে আলটিমেটলি যদি আমরা সমাধান করি, এক্স মাইনাস থ্রি ইকুয়ালস টু আসছে আমার এ, সেখান থেকে এক্স আসছে হচ্ছে থ্রি প্লাস এ। আর এ এর ভ্যালু আমরা কত বের করেছি? দেখো, ফোর এ হচ্ছে মাইনাস এইট, তাহলে এ হচ্ছে মাইনাস টু। তাহলে থ্রি মাইনাস টু ইকুয়ালস টু ওয়ান। তাহলে আমাদের এক্স এর ভ্যালু আসছে কত? ওয়ান। এবার আমরা ওয়াই এর ভ্যালু নিয়ে কাজ করব। ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো। তাহলে ওয়াই ইকুয়ালস টু ওয়ান। তাহলে আমাদের কোঅর্ডিনেট গুলো আসলে কত হবে? এ কমা জিরো না হয়ে এক্স কমা ওয়াই এর জন্য আসবে হচ্ছে ওয়ান কমা ওয়ান। তাহলে আমাদের সঠিক আনসার কত হবে? সঠিক আনসার হবে হচ্ছে আমার ওয়ান কমা ওয়ান, যেটা হচ্ছে আমার ডি নাম্বার অপশন। তাহলে চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস টু ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস টু ওয়াই প্লাস সেভেন ইকুয়ালস টু জিরো, এই পরাবৃত্তের কি বের করতে বলা হয়েছে? পরাবৃত্তের শীর্ষবিন্দু বের করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা এটাকেও সাজিয়ে ফেলি। কি হবে? এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস টু ওয়াই প্লাস সেভেন ইকুয়ালস টু জিরো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স, বাকি সবাই যাবে অপর পাশে। আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স কে যদি পূর্ণবর্গ করতে হয় আমরা কত যোগ করব? তার সাথে 16 যোগ করব। তাহলে আসবে কত? প্লাস সিক্সটিন। এখানেও আসবে কত? প্লাস সিক্সটিন। তাহলে আলটিমেটলি এই জিনিসটা আমার কি হয়ে গেল? এটা হয়ে গেল এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার। এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার। তাহলে এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার এগুলো তো আমরা কত পাচ্ছি? এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি মাইনাস টু ওয়াই প্লাস নাইন। এবার আমরা ওয়াই এর যে সহগ আছে মাইনাস টু, সেটাকে কমন নিয়ে ফেলবো। সেটাকে কমন নিলে কত আসবে? মাইনাস টু যদি কমন নিয়ে ফেলি, ওয়াই মাইনাস নাইন বাই টু। ওকে। আচ্ছা, তাহলে আমরা কি জানি যে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ইকুয়ালস টু ফোর এ ইন্টু ওয়াই মাইনাস বিটা। এই ধরনের পরাবৃত্তের ক্ষেত্রে আমার উপকেন্দ্র কত হয়? উপকেন্দ্র, উপকেন্দ্র তো না, আমার শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু কত হয়? আলফা কমা বিটা হয়। তাহলে এখানে কত আসবে আনসার? মাইনাস ফোর কমা মাইনাস নাইন বাই টু। সেটা হচ্ছে আমাদের সি নাম্বার অপশন। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাস করে আশা করি তোমরা পরাবৃত্তের সমীকরণের যত ধরন আছে সবগুলো সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো, এবং আশা করি সম্পূর্ণ ক্লাস জুড়ে তুমি আমার সাথে ছিলে। নিশ্চয়ই আমি আশা করতেই পারি যে তোমরা পরবর্তী ক্লাস আমার সাথে থাকবে। ইনশাল্লাহ থাকবে। তাহলে এই নিয়ে আমি আজকের ক্লাসটি শেষ করছি। ধন্যবাদ।